Hello guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel Sakibul Blog BD and welcome to my new blog traveling to Queen of Beauty রাঙ্গামাটি। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত আয়তনে দেশের সবচাইতে বড় জেলা রাঙ্গামাটি। এই পাহাড়ি জেলায় বসবাস করে 10টি ভাষাভাষীর মোট 11টি জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর জীবন বৈচিত্র্য। অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাঙ্গামাটিকে অনেকেই ভালোবেসে বলে থাকেন রূপের রানী। এখানে আছে ঝর্ণা, পাহাড় আর চোখ জুড়ানো কাপ্তাই হ্রদ। মাঝখানে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। সেই দ্বীপগুলোতে বসবাস করে নানান সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃতির সঙ্গে একত্র হয়ে গড়ে তুলেছে এক অনন্য শান্তিপূর্ণ জীবন। আজ আমরা সেগুলোই ঘুরে দেখব আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো। তো চলুন দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। Hello guys, Assalamu alaikum and welcome to my YouTube channel Sakibul Blog BD and welcome to my another blog ঢাকা টু রাঙ্গামাটি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা গাবতলী থেকে রাঙ্গামাটি। তো এই মুহূর্তে আমরা আসছি হচ্ছে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে এবং আমাদের যে বাসের টিকিট সেটা হচ্ছে এসালাম, যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের এসালামের কাউন্টার। আর এই যাত্রায় আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমরা পাঁচজন একটি টিম যাচ্ছি। তো চলুন আমরা দেখি আমাদের টিকিটের প্রাইস কত নিচ্ছে। আচ্ছা রশিদ ভাই, আমাদের টিকিট প্রাইসটা কত নিচ্ছে? পারসন 900 টাকা। 900 টাকা না? আচ্ছা দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের টিকিট, এই হচ্ছে আমাদের টিকিট। হ্যাঁ, তো বন্ধুরা, এখন যে মৌসুম, আসলে শীতের সময় রাঙ্গামাটি এবং সাজেক এটা হচ্ছে মানে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট প্লেস। তো যার কারণে হচ্ছে আমরা হুট করে একটা প্ল্যান করে নিলাম যে আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি যাব। প্ল্যান থাকবে রাঙ্গামাটি বলে সাজেকে যাওয়ার, বাট আপাতত রাঙ্গামাটি যাই। তো বন্ধুরা সবাই আমার ব্লগটা দেখতে থাকুন এবং এই ব্লগে আপনাদের অনেক ইনফরমেশন দেওয়া হবে, আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আমরা ঢাকা থেকে কীভাবে রাঙ্গামাটি যাব, আমাদের কোস্টিং কত পড়বে, আমরা কোথায় থাকবো, কি খাবো, আমাদের হোটেল ভাড়া কত পড়বে, আমাদের ট্রলার খরচ, যাবতীয় কত কিছু যা যা লাগবে সমস্ত ইনফরমেশন আমাদের এই ভিডিওতে দিয়ে থাকবে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা যাত্রাপথে স্বল্প একটা যাত্রা বিরতিতে আমরা এখন কুমিল্লা এসে পৌঁছলাম। আর আমি যদি দেখাই কুমিল্লা, বলছি যে আমরা কিছুক্ষণ আগে কুমিল্লা এসে পৌঁছলাম এবং কুমিল্লা আসার পরে আমরা এখানে আমাদের রাতের খাবারটা সেরে নিলাম। তো আমরা হচ্ছে একটা ডাবল বেডের রুম নিছি। এই হচ্ছে, আমি যদি রুমের ভিডিও দেখে, এটা হচ্ছে ডাবল বেড। এখানে একটা সোফা আছে, কাপড় রাখার মতন একটা রেক আছে। আর আমরা একটা নন এসি রুম নিছি আর কি, দুইটা ডাবল বেড। এখানে একটা টেলিভিশন আছে, দেন এখানে আছে মিরর আছে এবং পাশে একটা ডেস্ক আছে। শেষে যদি আপনাদের আমি ওয়াশরুমটা দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা খারাপ না, ভালোই আছে।
অ্যাকচুয়ালি রাঙামাটিতে হচ্ছে গিয়া আমরা মূলত যে রুমটা নিছি এই রুমটা হচ্ছে 1500 টাকায় নিছি আমরা ওয়ান নাইটের জন্য। তো রাঙামাটি খুব ভালো হোটেল পাওয়া যায় না, তো আমরা যেটা নিচ্ছি মোটামুটি 1500 টাকার ভিতরে আশা করি রুমটা ভালোই হবে, খারাপ হবে না। তো এই হচ্ছে টোটাল রুমের ভিউ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম রাঙামাটি। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই রাঙামাটি এসে পৌঁছলাম। তো রাঙামাটি এসে পৌঁছার পর আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটা হোটেল বুক করেছি, আমার হোটেলে চেক ইন করে আমাদের বেডিং কত যা আছে সব হোটেলে রাখা হয়েছে। দেন এখন আমরা হচ্ছে ট্রলারে এসেছি, আমরা ট্রলারেতে এখন ট্রলারে করে হচ্ছে গিয়া এই রাঙামাটি হচ্ছে লেক কাপ্তাই লেক ভ্রমণ করব এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন স্পট ঘুরে দেখবো, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। তো প্রথমত আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যে বুটটি ভাড়া করছি, তো আমি তাদের সাথে একটু কথা বলবো, বুট মালিকের সাথে কথা বলবো। তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো যে এখানে আমাদের হচ্ছে বুট ভাড়া কত লাগছে, পাশাপাশি আমরা কোথায় কোথায় যাবো। তো আমরা এখন আমাদের যে মামা আছে বুট মামা, তো ওনার সাথে একটু কথা বলি। মামা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ টিপু। ও টিপু না, আচ্ছা। তো আপনি এখানে কতদিন যাবত থাকেন? আমি আজকে নৌকা চালায় প্রায় আপনার 17 বছর। 17 বছর যাবত না, আচ্ছা। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে বুট ভাড়া কেমন? আমাদের বিভিন্ন রেটের আছে, আপনার যেগুলো এই দুইতলা টাইপের এগুলো আপনার 3500 টাকা থেকে আপনার 5500 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেগুলো একতলা এগুলো 2500 টাকা থেকে আপনার 3000 টাকা পর্যন্ত আছে। তো এখন হচ্ছে গিয়ে আমার ভিডিও দেখে আমার চ্যানেল থেকে অনেকেই আসতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আসে তাদের ক্ষেত্রে কি কোনো বুট ভাড়া ছাড় থাকবে কিনা? সেটা আপনার কথাবার্তার মাধ্যমে আপনার ডিসকাউন্ট ইয়া করা যায়। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার হলো আপনার 01822867774। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মামাকে। তো মামা যেটা বলতেছিল যে ওনার যে বুট, এখানে দুই ধরনের বুট পাওয়া যায়, একটা হচ্ছে একতলা, একটা হচ্ছে দুতলা। তো বেসিক্যালি আমরা দুতলা বুটটা আজকে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 2500 টাকা, কারণ হচ্ছে আমরা একটু অফ সিজনে আসছি, তার কারণে আমাদের ভাড়াটা একটু কম আছে। আর আপনারা যারা পিক সিজনে আসবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু আপস অ্যান্ড ডাউন হবে। তো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনারা আসার পরে দাম যাচাই বাছাই করে আপনারা বুট নিতে পারবেন। তো আমি যদি আমাদের বুটটা দেখাই, এটা হচ্ছে দুতলা বুট আমাদের, এই যে। আর এটার নিচে হচ্ছে আরেকটা তালা আছে, যার কারণে সেটাকে দুতলা বলা হয়। তো আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এখানে নিচেও বসার ব্যবস্থা আছে, পাশাপাশি উপরেও বসার ব্যবস্থা আছে। এখন সকাল 7:44 বাজে, আমরা রওনা হয়েছি। আর আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম যদিও আমি জানি না, তো ব্রিজটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই ব্রিজের নিচ দিয়ে চলে যাব। তো এখন চলুন আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি উপরে ভিউটা কেমন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রশিদ ভাই খুব আনন্দে আছে। আসলে সে খুব ভ্রমণ প্রিয় একজন মানুষ, সে ভ্রমণ করতে খুব ভালোবাসে, খুব এনজয় করে। এই যে অনেকে দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি হচ্ছে লোকাল যারা গাই আছে তারা এখানে এই ট্রলারগুলোতে যাতায়াত করে। তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোকাল ট্রলার আছে, এবং লোকাল ট্রলারে করে এখানে অনেকজন লোকাল মানুষ আছে, তারা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে আসছে লোকাল বাজার বিক্রি করার জন্য। আর এই হচ্ছে লোকাল মার্কেটে সবাই বেচাকেনা নিয়ে ব্যস্ত আছে, অনেকেই আবার কেনাকাটা করার পরে চলে যাচ্ছে। তো আমাদের বুট এখন এই আদিবাসী মার্কেট যেটাকে বলি আমরা, আদিবাসী মার্কেট এখানে এসে আমাদেরকে নামিয়ে দিচ্ছে। তো আমার দেখতে পাচ্ছেন আমার পিছনটা হচ্ছে আদিবাসী মার্কেট, আর এখানে হচ্ছে স্বর্ণ মন্দির। আর এটাই হচ্ছে মূলত আদিবাসীর সব থেকে বড় মার্কেট।
এখানে আপনারা এসে আপনাদের প্রয়োজন মতো ভারী জিনিস কিনতে পারবেন। আর এখানটা হচ্ছে ভালো আনারস পাওয়া যায়। আনারসটা অনেক মিষ্টি হয়ে থাকে, কিন্তু আনারসের সাইজটা একটু ছোটো হতে পারে। তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি। আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম, এই হচ্ছে সেই আনারস, যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি আনারসের সাইজটা একটু ছোটো, বাট এটা আসলে অনেক মিষ্টি হয়ে থাকে। তো এই সাথে এখানে হচ্ছে, তো আমরা হচ্ছে আদিবাসী মার্কেটে এসে এখানে আমরা ডাব খাবো। এই ডাবগুলো দেখতে শুধু একটু লালচে লাগছে, আশা করি ডাবগুলো ভালো টেস্টি হবে। তো শাহিন ভাই, এখানে হচ্ছে ডাবের দাম কত নিল? আপুর কাছে অনেক দামাদামি করলাম, আপু 120-এর নিচে দেবে না। আমি 100 টাকা প্রথমে বলছিলাম, পরে 110 টাকা বলেছি। ভালো দেখেই বলেছি, আপু তা তো রাজি হচ্ছে না, তো সর্বশেষে 120 টাকা করে আপুর কাছ থেকে ক্রয় করলাম। আচ্ছা, আসলে একটু ভালো আপনি একটু খেয়ে বলেন যে এটা আসলে স্বাদটা কেমন। আসলে টেস্টি, মিষ্টি, তাই? অনেক মিষ্টি, তাই না? আসলেই মিষ্টি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাবের প্রাইসটা তুলনামূলকভাবে বেশি টাকা ছিল, বাট আমি যদি আমাদের ঢাকার সাথে কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে ডাবের প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে না রিজনেবল। হ্যাঁ, আমি কিন্তু এখানে এসেছি তো এই হচ্ছে আমার ডাবটা ঠিক চলে আসলো। তো আসলে ডাবটা অনেক স্বাদ আছে, আর সকাল সকাল একটা ডাব শরীরের জন্য খুব ভালো। খাবেন, মনে অনেক আনন্দ পাবেন। তো আপনারা যারা আসবেন এখানে, আপনারা ওটা ট্রাই করতে পারেন। ডাবগুলো ভালোই, তবে আমরা একটু লাল দেখে, লালচে লালচে যে ডাবটা, এটা নেবেন। এটা একটু স্বাদটা ভালো একটু, এবং সাইজ একটু বড় পাওয়া যায়। এখন চলে আসলাম হচ্ছে আনারস খাওয়ার জন্য, কারণ এখানে হচ্ছে আনারসটা খুব ভালো লাগে, অনেক স্বাদ, বা সাইজে একটু ছোটো হয়ে থাকে। তো ভাই আনারসের দাম কেমন এখানে? 10 টাকা 20 টাকা ভাই। 10 টাকা 20 টাকা করে না? হ্যাঁ, আচ্ছা, তো আমাদের যে এই ছোটোগুলো কত করে? ছোটোগুলো 10 টাকা করে। আচ্ছা, এগুলো আনারস আমাকে তো দেন তো। তো এই তো দেখতে পাচ্ছেন আনারসটা পেয়ে গেলাম। তো সাইজটা কত সুন্দর, ছোট একটা সাইজ। হ্যাঁ, এগুলো আসলে খুব সুস্বাদু, দেখতে ছোট হলেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা যারা আসবেন এখানে, তাই আনারস ট্রাই করতে পারেন। আর আমি যদি একটু দেখাই, আমাদের আসেল ভাই, তিনি পাহাড়ি, আচ্ছা এটাকে কি বলে? হুক্কা, পাহাড়ি হুক্কা খাচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি পাহাড়িদের একটু ট্রেডিশনাল। পাশাপাশি আমি সেই সাথে আমাদের রশিদ ভাই আছে। আপনি কিরকম আনন্দ করতেছেন বা কিরকম টেস্ট আপনি এটা অবশ্যই আমাদের জন্য একটা নতুন খারাপ না, ভালোই লাগতেছে। যাই হোক, তারা খুব মজা করতেছে। আর আমি যদি এই দিকটা দেখাই, এই দিকটা হচ্ছে, এখানে হচ্ছে পাহাড়ি, ওনাদের নিজস্ব হাতে তৈরি করা এখানে শাল, পাশাপাশি ব্যাগ, এগুলো আপনারা পেয়ে থাকবেন। আচ্ছা আপু, এখানে এগুলো কি বলে অ্যাকচুয়ালি আপনাদের? চাদর, গায়ে চাদর। গায়ের চাদর না? হ্যাঁ, আচ্ছা, গায়ের শাল। এখানে আছে কি কি পাওয়া যায় আপনাদের এখানে? পাহাড়ি থামি, আর হচ্ছে ওয়ান পিস, থ্রি পিস, বিছানার চাদর, শাড়ি, তারপর হচ্ছে ওইসে গায়ে দেওয়ার শাল, আর এই ব্যাগ পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? এগুলো কি হচ্ছে আপনাদের হচ্ছে আপনাদের এগুলো কি নিজের আপনারা নিজে তৈরি করে থাকেন এগুলো আপনারা? এগুলো হচ্ছে এই বাঙালি তৈরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওনারা নিজস্ব ভাবে তৈরি করে থাকেন। তো আদিবাসী মার্কেটে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ওনাদের অনেক হাতের তৈরি করা অনেক কিছু আছে, আসবাবপত্র আছে। পাশে ওনারা ব্যাগ তৈরি করে থাকে, ওনারা
শাল তৈরি করে থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কতটা লাগবে সেটা বিষয় না, বাট আমি যেটা মনে করি কাপ্তাই লেকে যারা আসবেন অ্যাকচুয়ালি তাদেরকে এটা কেনা উচিত কাপ্তের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা আসছে ওনারা কেনার চেষ্টা করতেছে, গামছা লুঙ্গি দেখতেছে, তো দামাদামি করতেছে। তো যাই হোক, আর আমি যদি এদিকে একটু দেখাই, এটা অ্যাকচুয়ালি কি করতেছেন এটা? ও, এই সুতা দিয়ে ওই আপনারা যে শাল এগুলো বোনেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বানাচ্ছি। তো বন্ধুরা, আমরা মার্কেটের ভিতর দিয়ে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি স্বর্ণ মন্দিরটা দেখার জন্য। এটা হচ্ছে মন্দিরের রুট। তো এই রুট ধরে আপনাকে আসতে হবে যদি আপনি স্বর্ণ মন্দির দেখতে চান। আর আমি যদি ভিতর উপর থেকে যদি একটু আপনাদের নিচের ভিউটা দেখাই, সত্যি অসাধারণ দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো, এগুলো হচ্ছে মূলত আদিবাসীদের মার্কেট। একদম ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব মার্কেট এগুলো। আর এই হচ্ছে আসার সিঁড়ি, এই সিঁড়িতে উঠে। তো চলুন আমরা যাই, দেখি। শুরুর দিকে কিছুটা সিঁড়ি ছিল, বাট এখন হচ্ছে সিঁড়ি নাই, মূলত পাহাড় বেয়ে বেয়ে আপনাদের উঠতে হবে মন্দিরটা দেখতে হলে। তো আমরা দেখতে দেখতে অনেকটা উপরে চলে আসছি। আর আমি যদি দেখাই, ওই যে হচ্ছে স্বর্ণ মন্দির। তো এখন আমরা চলে যাবো ওই জায়গাটাতে। আমরা ঠিক এই রুটটা ধরে স্বর্ণ মন্দিরের কাছে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই দেখতে দেখতে চলে আসলাম সেই স্বর্ণ মন্দির, বুদ্ধের যে মন্দিরটা আছে সেটা। তো এই হচ্ছে স্বর্ণ মন্দির। এখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা এটাকে উপাসনা করে থাকে, তাদের উপাসনা কেন্দ্র। তো এইটা এখানে যদি আমি তার আশেপাশে ভিউগুলো যদি আপনাকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন আশেপাশে ভিউগুলো কত সুন্দর দেখতে। এই হচ্ছে স্বর্ণ মন্দিরের সামনের ভিউটা। আর হ্যাঁ, আমি যদি আপনাদের দেখাই, এই স্বর্ণ মন্দিরের উচ্চতা হচ্ছে 29.8 ইঞ্চি লম্বাই এটি। তো এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটাকে দেখতে হলে আপনাদেরকে পাহাড়ি আদিবাসী মার্কেট হয়ে সোজা পাহাড়ি পথ ধরে আপনাদেরকে আসতে হবে এখানটায়। তো এই হচ্ছে স্বর্ণ মন্দির পাহাড়িদের। তো স্বর্ণ মন্দির দেখার পরে আপনাদেরকে এই সিঁড়ি ধরে নামতে হবে। তো এখন আমরা এই রুটটা ধরে আমরা ওই দিক দিয়ে আমাদের ওইখানের বুট রাখা আছে, তো আমরা ওই বুটের কাছে চলে যাব এখন। বন্ধুরা, এখন আমি আছি কাপ্তাই লেকে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপ্তাই লেক। আর এই কাপ্তাই লেকটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে তৈরি না, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর এই কাপ্তাই লেকের গড় গভীরতা হচ্ছে 100 ফুট, অ্যান্ড এর সর্বোচ্চ গভীরতা হচ্ছে 495 ফুট। আর আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের ভিউ। হ্যাঁ, অসাধারণ সুন্দর। আমরা হচ্ছে আদিবাসী মার্কেট থেকে এবং স্বর্ণমতি দেখে আমরা এই রুট ধরে আমরা এখন চলে আসছে হচ্ছে আদিবাসী গ্রামে।
আমরা এই দিক দিয়ে নামবো, নেমে এই রুট ধরে ঠিক আদিবাসী গ্রামের ভিতরে আমরা প্রবেশ করব এবং চলুন দেখি আদিবাসী গ্রামটা কেমন, ওনাদের জীবনযাপন, জীবিকা নির্বাহ ওনারা কীভাবে করে থাকে সেটা আমরা দেখবো এবং আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। মূলত এই হচ্ছে আমাদের আদিবাসী গ্রামের মার্কেটগুলো। তো ওনারা আদিবাসীর সাথে কথা বলবো, ওনারা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম জি, মিতালি চাকমা। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত আছেন? এখানে আমার বিয়ে হয়েছে আর কি, যে 25-26 বছর হবে। তাই না? আচ্ছা, এই যে আপনারা এগুলো যে বিছানার চাদর, শাল এগুলো তৈরি করে থাকেন, এগুলো কি আপনারা নিজেরা তৈরি করে থাকেন? কিভাবে তৈরি করে থাকেন? নিজেরা বলতে দাদা, এই যে আমাদের লোক দিয়ে বানানো আর কি। আগে এখানে বানায়, এখন সময় পায় না, সবাই ব্যস্ত কাজে। হ্যাঁ। তো এখন মানে এখানে কিরকম লোকজন আসে, পর্যটক কিরকম ঘুরতে আসে? অনেক আছে তো। অনেক আসে না? আপনাদের বেচা কেনা কেমন হয়? বেচা কিনা লোকজনের উপর আর কি মোটামুটি হয়। আচ্ছা, আমি আসার সময় দেখতে পারলাম যে এখানে আসলে আপনাদের যে বাসা বাড়িগুলো এগুলো একটু পাহাড়ের উপরে, তো এখানে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়। আমি আসার সময় দেখলাম আপনাদের একজন মহিলা, উনি নিচ থেকে পানি নিয়ে আসতেছে। আসলে এটা আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, কষ্ট। তো আচ্ছা, আর মূলত আপনারা এইগুলো ছাড়া আর কি করে থাকেন? এটা ছাড়া দাদা কৃষি চাষ করতে হয়, শুধু এটা দিয়ে চলে না। তাই কৃষি চাষ করতে হয় না? আচ্ছা, এখানে যে কিছু আনারস পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়, এগুলো কি আপনারা নিজেরা চাষ করেন না কিনে নিয়ে আসেন? আমাদের কিনা দাদা, এই যে চাষ করে আর অন্য লোকেরা আর কি। আচ্ছা, এটা তো পাহাড়ি চাষ হয়, তাই না? হ্যাঁ। তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি একজন আদিবাসী সাক্ষাৎকার নিলাম। তো আসলে ওনাদের যে লাইফস্টাইল, ওনারা আসলে অনেক কষ্ট করে থাকে। তো আপনারা যারা আসবেন, পাহাড়ে ঘুরতে আসবেন, আমার অনুরোধ থাকবো তারা কিছু না কিছু হইলেও এখান থেকে কেনার চেষ্টা করবেন। এতে করে ওনাদের আসলে জীবন জীবিকা চলাচলের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। আর বেসিক্যালি পাহাড়ের যে ফটোগুলো, এগুলোতে আমাদের নিত্য নতুন যে আমাদের লাগবে নেসেসারি, ঠিক এমনটা না। বাট এগুলো আপনারা কিনবেন, মূলত পাহাড়ে আসবেন, পাহাড়ে স্মৃতি হিসেবে রেখে দিবেন। পাশাপাশি পাহাড়ের লোকজন যারা আছে তারা মূলত আমাদের উপর ভরসা করে থাকেন একটা, যে পর্যটকরা আসবে, কিছু না কিনবে, কিছু কিনবে, সেটা দিয়ে তাদের একটু ভালোভাবে চলতে পারবে। সো আপনারা যারা আসবেন তারা কিছু না কিছু হলেও এখান থেকে কেনার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া, এই যে এদিকে একটু তাকান, এই যে পেঁপে, কি এটা আপনাদের হচ্ছে পাহাড়ের পেঁপে? হ্যাঁ, এগুলো পাহাড়ি পেঁপে। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কেমন করে? আমি 80 টাকা করে বিক্রি করতেছি কেজি। কেজি 80 টাকা করে বিক্রি করেন না? এগুলো কি স্বাদ হবে? হ্যাঁ, এগুলো মিষ্টি, পাহাড়ি পেঁপে মিষ্টি জানা। তাই না? কাকার নামটা একটু জানতে আচ্ছা। পারি? হ্যাঁ, আমার নাম হলো প্রভাত। প্রভাত না? এই রিটার্ন আর কি আমরা কি জান? পানি দিয়ে সেচ দিতে হয় শ্যালো? না, শেষ কেউ দেয় কেউ দেয় না, না দিলেও হয়। পলির উপরে বসা দিয়ে আপনার এগুলো পলিথিনের তেমন উপরে পানি বসা দেয়া যায়। লাগে। এটা কি আপনার বাড়ি? মাস্টার সাহেবের বাড়ি। মাস্টারি? হ্যাঁ, প্রাইমারি স্কুলে 5টা করেন, 5টা। আমরা এখন পেঁপে খাবো, পাহাড়ি গাছের তাজা টাটকা পেঁপে। আমাকে কেনা তো। হ্যাঁ, তো আমরা এখন আদিবাসী গ্রাম থেকে বের হয়ে আমরা এখন চলে যাব হচ্ছে জুম পাহাড়ের দিকে। ওই দেখা যাচ্ছে জুম পাহাড়, এই পাশে যেটা আছে যে পাহাড়টা, সেটা হচ্ছে জুম পাহাড়। আমরা এখানে চলে যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জুম পাহাড়ের দিকে। তো আমরা এখন নামবো, এখানে নেমে ঠিক এই সিঁড়িটা ধরে উপরের দিকে যাব। উপরের দিকে যে আমরা দেখবো অ্যাকচুয়ালি জুম পাহাড়ে কি আছে, এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সুপ্রিয় দর্শকরা, আমি ঠিক এই জুম পাহাড় নিচ থেকে উপর থেকে চলে আসলাম।
তো আপনারা যারা ঝুমপারে আসবেন কষ্ট করে একটু উপরে আসবেন, তাহলে এই সাইনিংটা আপনারা দেখতে পারবেন। এখানে লেখা আছে আই লাভ বার্গাল। তো এখানে আপনারা অনেক পছন্দের মতো করে ছবি তুলতে পারবেন, ভিউটা এবং দেখতে অসাধারণ। আর আমি যদি এর উপরে উঠে যদি আপনাদেরকে নিচের ভিউটা দেখাই, তাহলে সত্যিটা আরও অসাধারণ সুন্দর। এখান থেকে পুরো কাপ্তাই লেকটা অনেক সুন্দর দেখা যায়। তো আপনারা যারা আসবেন একটু কষ্ট করে উপরে আসবেন, উপরে আসলে পরে এরকম একটা সুন্দর একটা ভিউ পাবেন দেখতে। তো বন্ধুরা, আমরা এই জুম পাহাড় থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। তো আমি যদি আপনাদের এই সাইডটা দেখাই, দেখেন এটা হচ্ছে জুম পাহাড়ের নিচের দৃশ্য আর কি। তো যাই হোক, আমরা জুম পাহাড় দেখা শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে শুভলং ঝর্ণা থেকে যাবো আমরা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই শুভলং ঝর্ণার এখানে। কিন্তু আসলে এখন যেহেতু শীতকাল চলতেছে, তো সেই ক্ষেত্রে শুভলং ঝর্ণায় হচ্ছে পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে পাহাড়টা দেখতেছেন, কত বড় একটা পাহাড়। হ্যাঁ, আল্লাহ তাআলার কি সুন্দর সৃষ্টি, আসলে না আসলে না দেখলে সেটাকে মানে বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। এই হচ্ছে শুভলং ঝর্ণা মূলত। বন্ধুরা, তো আমরা শুভলং ঝর্ণা থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ছোট ঝর্ণাটা দেখতে। তো শুভলং ঝর্ণা এবং ছোট ঝর্ণা দুটোটা খুব একটা বেশি দূরে না, কাছেই। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট ছোট ঝর্ণার কাছে চলে আসছি। এই হচ্ছে ছোট ঝর্ণার এরিয়া। তো এই হচ্ছে শুভলং ছোট ঝর্ণার সিঁড়ি। এই দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। প্রবেশ ফি দেখা যাচ্ছে 20 টাকা করে। টিকিট নাও। আপনারা 6 জন? হ্যাঁ, 8 জন। এই হচ্ছে শুভলং ছোট ঝর্ণা। পানি খুব একটা বেশি নেই, হালকা পানি। বাট বড় ঝর্ণাতে তো আমরা পানি পাই নাই, ছোট ঝর্ণাতে কিছুটা তো পানি পাওয়া গেছে। পাচ্ছেন অনেকে আসতেছে। আর যখন বর্ষার সময় থাকে এই জায়গাগুলোতে প্রচুর পানির স্রোত থাকে, ঠিক আছে। তো আমরা এখন ছোট শুভলং ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা দুপুরে লাঞ্চ করব, কারণ এখন বাজে হচ্ছে 12:23। তো বন্ধুরা, আমরা ছোট শুভলং ঝর্ণা থেকে রওনা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে এখন আমরা প্রায় চলে আসছি রাঙ্গামাটির চাং পায়েক রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট নাম হচ্ছে চাং পাং রেস্টুরেন্ট, বাট এখানকার লোকাল যারা আছে তারা চাং পাই বলে থাকে। তো যাই আমরা গিয়ে দেখি অ্যাকচুয়ালি তাদের প্যাকেজ প্রাইসগুলো কেমন। এ হচ্ছে মূল রেস্টুরেন্ট, চাং পাং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর ভিউটা।
এখানে হচ্ছে এইটা তাদের খাবার অর্ডার মেনু মেনু। হ্যাঁ পরিবর্তনশীল কথাটা বলবেন, আচ্ছা এটা এক্সচেঞ্জ হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মেনুটা আসলে অ্যাকচুয়ালি ফিক্স না, এটা সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে আর কি, যেটা আমরা এই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম। এর মধ্যে আপনার কাসকি মাছের ফ্রাইটা হবে, চাপিটা ফ্রাই হবে। ট্র্যাডিশনাল চিকেনের মধ্যে দেশি মুরগি, ব্যাম্বু চিকেন হবে, ব্যাম্বু ফিশ হবে। আচ্ছা আমরা এখানে কি খাবো আজকে? এই খাবারটা আমরা এখানে খাবো দেশি মুরগির চিকেন বাম্বু না ব্যাম্বু চিকেনটা হবে স্যার, এটা আমরা স্পেশালি বাসে রান্না করি, মুরগির মাংস কলা পাতায় স্টিম করা পাত্রটা হচ্ছে হবে আপনার, আমরা একটা মাছ রান্না করি, এটা আমরা আর মাছ দিয়েও করি, ছোট মাছ দিয়ে মনে করেন কাসকি মাছ দিয়েও করি। আজকে হবে শুধু আপনার আয়ের মাছ এবং রুই মাছ। এটা তো আমরা খাবারটা অর্ডার করছিলাম, ইতিমধ্যে আমাদের খাবারও চলে আসছে। আর আমাদের হচ্ছে বসার জন্য যে জায়গাটা করা হয়েছে এই হচ্ছে আমাদের বসা। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এটা চুজ করে নিচ্ছি যে এই জায়গাতে বসে আমরা খাবো, কারণ এটা হচ্ছে একদম লেকের সাথে। এটার ভিউটা অবশ্য সুন্দর পাওয়া যায়, কারণ আপনি যদি আমি দেখাই, এটা দেখেন এইটা এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, জাস্ট ওয়াও। হ্যাঁ জাস্ট ওয়াও। তো আমরা এখান থেকে আসছি, এখান থেকে আমরা যে আমাদের এইখানে বসানো হয়েছে এবং ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে। চলুন আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কি খাবার আসছে। তো এই হচ্ছে আমাদের খাবার। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই রাসেল ভাই অ্যাকচুয়ালি এটা কি বলেন? এটা রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বেম্বু চিকেন না? আচ্ছা আর শুভ ভাই এটা কি অ্যাকচুয়ালি? হচ্ছে আয়ের মাছ। আয়ের মাছ না? আচ্ছা এটা আয়ের মাছ। আর আমাদের তাহলে আজকে দেখা যাচ্ছে, আর এটা শাইন ভাই এটা কি তাহলে? বা এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার কাসকির চচ্চড়ি। কাস্তির চচ্চড়ি না? আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা সেই সাথে আছে আমাদের এখানে হচ্ছে ডাউল আছে, তো ভাত আছে। তো এই পুরো প্যাকেজ আমাদের পার পার্সন প্যাকেজের দাম পড়ছে হচ্ছে 450 টাকা করে। তো আমরা এখনো খাই নাই, তো খাবো, আশা করি খাবার ভালো হবে। অলরেডি শাইন ভাই দেখতে পাচ্ছেন, আমাদের শাইন ভাই খাবার পরিবেশন করছে সবার মাঝে। তো আমরা খাবারের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন হচ্ছে আমরা প্রথমত আমাদের যে কাসকি ফ্রাইটা আছে সেটা ট্রাই করবো আর কি, দেখবো অ্যাকচুয়ালি এটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি আমি যদি সাদা কথা বলি, আমার কাছে অসাধারণ লাগছে, অসাধারণ। আমি যদি আমাদের রশিদ ভাইকে বলি, রশিদ ভাই কাসকি ফ্রাইটা কেমন লাগতেছে আপনার কাছে? অসাধারণ, তুলনা করা যায় না। তাই না? রাঙামাটির জাস্ট ওয়াও। ওকে, তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা খাবারের রিভিউ দিব। প্রথম আমরা কাসকি ট্রাই করলাম। আসলে আমাদের যে নৌকর মাঝি ছিলেন উনি বললেন যে এখানে চলেন, এখানে রেস্টুরেন্টের খাবারের মানটা খুব ভালো, তো যার কারণে আমাদের আসা। এখন আসার পরে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে, খাবারের স্বাদটা আসলে ভালো লাগতেছে, সেটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। শুভ ভাই আয়ের মাছ কেমন লাগতেছে? আয়ের মাছটা অসাধারণ লাগছে। অসাধারণ। শাইন ভাই আয়ের মাছ কেমন লাগতেছে? রান্না ভালো হয়েছে না? আসলে সেটাই আমারও সেটাই মতামত, রান্নাটা ভালো হয়েছে। তো সবটাই টেস্ট ট্রাই করে হয়েছে। তো এখন আমরা বেম্বু চিকেনের টেস্টটা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কেমন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে এই রেস্টুরেন্টের সব খাবারই খুবই ভালো। বেম্বু চিকেনটা অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা বেম্বু চিকেন খাইলাম, দেন আয়ের মাছ অর্ডার করছিলাম, পাশাপাশি কাসকি মাছের ফ্রাই অর্ডার করছিলাম। তো সবগুলো আমাদের খুব ভালো লাগছে, সত্যি স্পেশালি খুব ভালো লাগছে অনেস্টলি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করি যে যদি আপনারা কেউ রাঙ্গামাটি আসেন তাহলে এই চাংপাই রেস্টুরেন্টটা আপনারা ট্রাই করতে পারেন। খাবার প্রাইস থেকে একটু বেশি মনে হবে, বাট আপনি যদি খাবারের সাথে সাথে কম্পেয়ার করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালোই হবে। তো আপনারা যদি আসেন ট্রাই করে দেখতে পারেন।
আস্তে আস্তে আমাদের ট্রলারটা বের হয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল, যেখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ অ্যান্ড পলয়েল পার্ক, সেই জায়গাটাতে আমরা যাব। আমরা ইচ্ছা করে এই প্ল্যানটা বিকেলের দিকে রাখছি, কারণ হচ্ছে পলয়েল পার্ক এবং হচ্ছে ঝুলন্ত ব্রিজের ভিউটা আসলে বিকেলের দিকে খুব ভালো দেখা যায়। এই হচ্ছে তাদের মেন ফটক এই রেস্টুরেন্টের। এদিক দিয়েও আসা যায়, আবার আপনার পিছনে একটা গেট আছে, আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম, পিছন দিয়ে যাওয়া যায়। তো এখন আমরা অলরেডি ঝুলন্ত ব্রিজের ভিতরে প্রবেশ করে ফেলছি। আর হ্যাঁ, ঝুলন্ত ব্রিজে এখন প্রবেশ করতে হলে এন্ট্রি ফি দিতে হবে। আগেও এন্ট্রি ফি দিয়ে নিত, বাট এখন এন্ট্রি ফি একটু বেশি। আমাদের কাছ থেকে এন্ট্রি ফি 30 টাকা করে নিছে। তো এখন হচ্ছে আপনারা যারা যারা আসবেন সেক্ষেত্রে হচ্ছে গিয়া এন্ট্রি ফিটা মাথায় রাখবেন, 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আর আমি যদি দেখাই, অ্যাকচুয়ালি এই ব্রিজটা হচ্ছে মূলত দুইটা জায়গার একটা সংযোগস্থল। পাশাপাশি এটা হচ্ছে পর্যটকদের একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু, কারণ এখানে যারা যারা আছে সবাই এই ঝুলন্ত ব্রিজটা ঘুরতে আসে। অসম্ভব সুন্দর দৃশ্য, মনে হচ্ছে বাংলাদেশের বুকে এক টুকরো ভিয়েতনাম। যাই হোক, আমরা এখন হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে পলয়েল পার্কে যাব। তো এখানে যারা যারা আসছিল সবাই মোটামুটি চলে যাচ্ছে, তো আমরাও বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে খুব আরাম পাচ্ছি। পলয়েল পার্কে যাব। আর দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি অনেক পর্যটক এখানে আসছে। আমি যদি আপনাদের একটু দেখাই, তো যাই হোক আমরা এখন বের হয়ে যাচ্ছি। ঠিক এই রুটটা ধরে আমরা আবার পলয়েল পার্কের দিকে চলে যাব। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা এই ঝুলন্ত ব্রিজ থেকে পলয়েল পার্কের কাছাকাছি চলে আসলাম। মূলত এই পুরো এরিয়াটুকুই হচ্ছে এখান থেকে ঠিক এখন পর্যন্ত পুরো এরিয়াটুকু হচ্ছে পলয়েল পার্ক। আর ওই দিকটা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিসি বাসভবন আর কি। আর প্রতীক হিসেবে এই মাঝখানটাই একটা ঝুলন্ত সেতু বানানো আছে। তো এই হচ্ছে পলয়েল পার্ক। তো এই হচ্ছে পলয়েল পার্কের এন্ট্রি ফি, পার পার্সন 50 টাকা করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো এখন আমরা টিকিট নিয়েছি, নেওয়ার পরে এখন হচ্ছে আমরা পলয়েল পার্কের যে মূলত মেন আকর্ষণ আই লাভ পলয়েল পার্ক রাঙ্গামাটি, এই জায়গাটা আছে আমরা। তো এখানে হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। আপনারা যারা আসবেন এখানে ছবি তুলতে পারবেন, এখানে ছবিটা অনেক সুন্দর ভিউ আসে। দেন আমরা চলে যাব ভিতরে। এই হচ্ছে পলয়েল পার্ক। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। যদি এই জিনিসটা দেখাই, এটা ঈগল পাখির একটা মূর্তি, দেখতে খুবই সুন্দর। আর এখানে হচ্ছে এই সাইডটায় এখানে একটা ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ আছে। আর হচ্ছে পাশাপাশি বাম পাশটাতে আছে একটা লেক। এই লেকটাকে মূলত কাইকিং শেখানো হয় এখানে। যদি আপনাকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে এখানে কাইকিং শেখানো হয়। 2 জন 100 টাকা, 3 জন 150 টাকা। আর পাশাপাশি এখানে বিকেল টাইমটাতে অনেকে বসে সময় কাটায়। আর এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা, যেখানে চাইলে আপনারা উঠতে পারবেন।
এখানে উঠে আপনারা ঠিক ওই পয়েন্টের দিকে ওইখানে তারা অনেকে ছবি তুলতে পারবেন। দেখতেছেন অনেকে ছবি তুলতেছে অলরেডি। ওই জায়গাটাতে অনেক ভালো ভিউ আসবে ছবি তুলতে গেলে। পাশাপাশি এখানে কিছু ফুলের গাছ আছে, বিভিন্ন রকম ফুল আছে এখানে। মূলত এই হচ্ছে পলওয়েল পার্ক। এটা হচ্ছে পলওয়েল পার্কের যে ব্রিজটা আছে সেটা হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ পলওয়েল পার্কের। এই ঝুলন্ত ভিতরে তো ভিউয়ার্স, এই ছিল মূলত পলওয়েল পার্কের সম্পূর্ণ দৃশ্য। তো এখন অলরেডি 5:30 বেজে গেছে, সূর্য অলরেডি ডুবে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আপনারা আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন, আর পাশাপাশি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটা লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। তো আপনারা আমার চ্যানেলের উপর নজর রাখুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই পরে কোনো এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাই চেষ্টা করবেন ভ্রমণ করার জন্য। ভ্রমণ করলে শরীর মন দুটোই ভালো থাকে। আর অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে প্রাকৃতিকভাবে, যেটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে রেখেছেন। তো সেগুলো যদি আপনারা না ঘুরেন তা নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো সবাই ঘুরবেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।